বাংলাদেশের নতুন সরকার প্রথম সফর হিসাবে বেছে নিয়েছে মালয়েশিয়া এবং চীনকে। বোঝাই যাচ্ছে যে অনেক ভেবে চিন্তে তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়েছেন। মালয়েশিয়ায় তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমনকি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দপ্তর থেকে প্রচারিত প্রমোশনাল ভিডিওতে আমার বন্ধু মহাজাদু জানি গান সংযোজন করে বিরাট প্রচারণাও চালানো হয়েছে। অফিসিয়ালি তারেক রহমান এখন একজন জাদুকর, এই খেতাব দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কিন্তু মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজারটি বাংলাদেশের জন্য এখনো উন্মুক্ত করেননি তিনি। অপরদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান শেষে তারেক রহমান বুলেট ট্রেনে যাচ্ছেন বেইজিং। এতক্ষণে পৌঁছেও গেছেন হয়তো। উদ্দেশ্য স্পষ্ট, চীনকে বাংলাদেশে বিনিয়োগে টেনে আনা। সৎ উদ্দেশ্য। বিনিয়োগ কতটা কি করবে সেটা জানা না গেলেও এটা জানা যাচ্ছে যে বাংলাদেশ চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে। আমেরিকা থেকে 45,000 কোটি টাকার বোয়িং বিমান আর চীনের কাছ থেকে 24 যুদ্ধ বিমান কেনা ছাড়া এসব সফর থেকে বিনিয়োগ আনার ক্ষমতা যে তারেক রহমানের নেই, সেটা বুঝতে আপনার মহাজ্ঞানী হওয়ার দরকার আছে? আমার মনে হয় না। বাংলাদেশের মিডিয়া বলেছে তারেক রহমান মালয়েশিয়া এবং চীনকে প্রথম সফরের জন্য বেছে নেওয়াটা একটা কূটনৈতিক বার্তা তিনি দিতে চেয়েছেন। বিএনপির পররাষ্ট্রনীতি ভিন্ন পথে হাঁটবে, কিন্তু কূটনৈতিক বার্তা দেওয়া আর সফর করে সেখান থেকে বাংলাদেশের ঘরে ফলাফল নিয়ে আসা, এই দুটো জিনিস পৃথিবীর দুই মেরুতে দাঁড়িয়ে থাকা দুটি ভিন্ন বিষয়। এবং সেখানেই প্রশ্ন। বিদেশ সফরের দুটো মানদণ্ড আছে, এক হলো কূটনৈতিক প্রদর্শনী আর দুই হলো বাস্তব অর্জন। মালয়েশিয়ায় দুর্দান্ত কূটনৈতিক প্রদর্শনী হয়েছে, সন্দেহ নেই, কিন্তু অর্জনটা কি? তারেক রহমানের মালয়েশিয়া সফর নিঃসন্দেহে প্রথম মানদণ্ডে সফল। লাল গালিচা সংবর্ধনা, উষ্ণ আলিঙ্গন, সাংস্কৃতিক সহযোগিতার সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমনে গবেষণা সহযোগিতার দলিল বিনিময়, এসব ঠিকই আছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে জরুরি দাবি ছিল শ্রমবাজার উন্মুক্ত করা। কয়েক লাখ বাংলাদেশি কর্মীর জীবন জীবিকা, বৈদেশিক মুদ্রা আয় এবং লাখো পরিবারের ভবিষ্যৎ এর সঙ্গে সরাসরি যুক্ত। অথচ মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেওয়ার কোনো ঘোষণা দেয়নি, বরং আনোয়ার ইব্রাহিম প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকদের শোষণ, মানব পাচার আর অমানবিক পরিস্থিতি নিয়ে কুয়ালালামপুর গভীরভাবে উদ্বিগ্ন। অর্থাৎ বন্ধু মহাজাদু জানে গান গেয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন ঠিকই, কিন্তু আসল দরজাটা খুলেননি। এটা কূটনৈতিক ভাষায় ভদ্রভাবে প্রত্যাখ্যান ছাড়া আর কি হতে পারে আমাকে বলুন। চীনের কথায় যাই চলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক প্রসঙ্গ টেনে আনা দরকার এখানে, কারণ তারেক রহমানের আগে এই পথে হেঁটেছিলেন অবৈধ ইউনূস সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। জুলাই সন্ত্রাসীদের কাঁধে ভর দিয়ে ক্ষমতা দখলের পরই তিনিও চীনকে গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন। সেখানে গিয়ে ভারতকে হুমকি দেওয়া ছাড়া তিনি আর কি করেছিলেন? সেই সফরেও শি জিনপিংয়ের সঙ্গে মহা বৈঠক হয়েছিল, সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, 8টি সমঝোতা স্মারক সই হয়েছিল। চীন $210 কোটি বিনিয়োগ এবং ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল। মোংলা বন্দর উন্নয়নের কথা এসেছিল, কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতাল বরাদ্দ করা হয়েছিল। তিস্তা পুনঃসংস্কারে চীনা কোম্পানির অংশগ্রহণের কথা বলা হয়েছিল। তৎকালীন বিশ্লেষকরা এই সফরকে সফল শুধু নয়, মহা সফল বলে মুখে মুখে প্রচার করেছিল। আর প্রোপাগান্ডা সচিব কি বলেছিল মনে আছে তো? প্রোপাগান্ডা সচিব বলেছিল চীন থেকে বাংলাদেশ যা পেয়েছে এ যাবৎকালে ডক্টর ইউনূসের মতো আর কেউ সেটা আনতে পারেনি। কিন্তু সেই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবে রূপ নিয়েছে গত 2 বছরে বলুন তো? $210 কোটি কি এসেছে? মোংলায় চীনা বিনিয়োগ কি হয়েছে? তিস্তার কাজ কি শুরু হয়েছে? রোহিঙ্গা সংকট কি সমাধান হয়েছে? উত্তর আপনারা জানেন, সবগুলোই বিরাট বড় না না না। প্রতিশ্রুতির কাগজ আর বাস্তবতার মাটির মধ্যে যে বিশাল খাদ, সেটা ইউনূস সরকারের সময়েই প্রমাণিত হয়ে গেছে। আর সেই একই চীন এখন তারেক রহমানকেও একই ভাষায়, একই আবেগে, একই প্রতিশ্রুতির বাক্স ভরা বুলি দিচ্ছে।
15 থেকে 17টি সমঝোতা স্মারক সই হবে, তিস্তার সম্ভাব্যতা যাচাই হবে, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে, চট্টগ্রামে শিল্প পার্ক হবে, এই হবে হবে হবে। গানের তাল কি চেনা লাগছে না আপনাদের কাছে? একই সুর, একই লয়, একই হবে হবে হবে। মোংলার প্রসঙ্গে আরেকটু থামা দরকার। যে 110 একর জমি এখন চীনকে দেওয়া হচ্ছে, সেটি আগে ভারতের জন্য নির্ধারিত ছিল। মুম্বাই ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক আগেই সই হয়েছিল। সেই চুক্তি বাতিল করে এখন চীনকে সেই জমি দেওয়া হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ভারতের সঙ্গে সম্পর্ককে আরো জটিল করে তুলবে। ইতিমধ্যেই সীমান্তে পুশিনের ঘটনা বাড়ছে, বিমানবন্দরে বাংলাদেশি উপদেষ্টাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখার ঘটনা ঘটছে। দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতের কথা মুখে বলা হলেও কাজে সেই পথে হাঁটা হচ্ছে না। আর এই পুরো সমীকরণে সবচেয়ে বিপজ্জনক অংশটা হলো চীনের নিজের অবস্থান। চীনা বিশ্লেষকরা কোনো রাগঢাক না রেখেই বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা অক্ষত রেখে চীনের কাছ থেকে বড় বিনিয়োগ আশা করাটা কূটনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আর তারেক রহমানের সরকার ঠিক এই কাজটাই করতে চাইছে। একদিকে আমেরিকার সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি, সয়াবিন, ভুট্টা, তুলা কিনে মার্কিন কৃষি লবিকে খুশি করা, বোয়িং থেকে $3.7 বিলিয়ন বিমান কেনা, আর অন্যদিকে চীনের দরজায় কড়া নাড়ছেন আপনি। পৃথিবীর অন্য যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে হলে আমেরিকার অনুমতি নিতে হবে। মানে ভূরাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত এই দুই চেয়ারের ফাঁকে পড়ে যাওয়াটাই সবচেয়ে বেশি সম্ভাব্য পরিণতি। ভূরাজনৈতিক এই বহুমুখী খেলায় শেষ পর্যন্ত তারেক রহমান বিভিন্ন এই চেয়ারের বা আমেরিকা এবং চায়নার ফাঁকে পড়ে যাওয়াটাই সবচেয়ে বড় সম্ভাব্য পরিণতি বলে আমার মনে হচ্ছে। তাহলে সবচেয়ে কঠিন প্রশ্নটি কি এই মুহূর্তে? এত চুক্তি, এত সমঝোতা, এত কেনাকাটার অর্থ কোথা থেকে আসবে বলুন তো? চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্র, জাপান, চীন, রাশিয়া এবং ভারত এই 5টি বড় উন্নয়ন সহযোগী কেউই বাংলাদেশকে নতুন ঋণের প্রতিশ্রুতি দেয়নি। IMF মানা করে দিয়েছে নতুন কিস্তি ছাড় করতে। বিশ্ব ব্যাংকের নতুন প্রতিশ্রুতি গত অর্থ বছরের তুলনায় 1/3 নেমে এসেছে। দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে $113 বিলিয়ন। এই ভঙ্গুর অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে সরকার আমেরিকা থেকে 45,000 কোটি টাকার বোয়িং কিনছে, আর চীন থেকে 24টি J-10CE যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে। শুধু যুদ্ধ বিমান কেনাতেই $1 বিলিয়ন চলে যাবে। এই অর্থ কোথা থেকে আসবে? সেই প্রশ্নের জবাব কিন্তু তারেক রহমানের সরকার এখনো দেয়নি, দেবেও না, কারণ নেই তো, টাকা তো কোথাও নেই। ক্ষমতায় বসেছেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির নামে দেশটাকে বলতে গেলে বিক্রি করে দিয়ে। বছরে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমেরিকা থেকে কিনতে হবে বাংলাদেশকে। শর্ত আছে, অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে হলে আমেরিকার অনুমতি নিতে হবে। বিনিময়ে সেখানে যাবে কি, মানে আমেরিকায় যাবে কি, সেটা এখনো নিশ্চিত নয়। ওদিকে মালয়েশিয়া জাদু দেখিয়ে বিদায় করে দেওয়ার পর এখন তারেক রহমান বুলেটের গতিতে বেইজিং এ গিয়ে সেখান থেকে কি নিয়ে আসবেন সেটা দেখার জন্য সকলেই উদ্বিগ্ন হয়ে আছেন। কিন্তু চীন নিজেই বলছে যে মার্কিন বাণিজ্য চুক্তি অক্ষত রেখে চীনের বিনিয়োগ আশা করাটাই ভুল হবে। তাই হয়তো চীন থেকে 24টি যুদ্ধ বিমান কিনেই ফিরতে হবে তারেক রহমানকে। প্রশ্ন হলো, এত শপিং এর অর্থ আসবে কোথা থেকে? এখন পর্যন্ত কোনো ঋণ সহযোগিতার আশ্বাসও পাওয়া যায়নি। তাহলে এই মহাজাদুকর তারেক রহমান এসব বোয়িং আর যুদ্ধ বিমান কিনবেন কি দিয়ে? কে জানে। মালয়েশিয়া থেকে আর যাই হোক, জাদুকরের সার্টিফিকেটটা তো পেয়েইছেন তিনি। ঝোলা থেকে বলবেন হয়ে যাও আর সব হয়ে যাবে, এটাই বা কম কিসে বলুন? জাদুকর এখন চায় না। ভালো থাকবেন সবাই।